স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব স্বৈরাচার পতনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান রিজভীর। জানিয়ে দেব জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির 15 দিনের কর্মসূচির ঘোষণা। এছাড়া রয়েছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। জানিয়ে দেব বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের সভা। সর্বশেষ জানিয়ে দেব এমপি আনোয়ারুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। স্বৈরাচার পতনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান রিজভীর। আগামী দিনে স্বৈরাচার পতনে সকলকে প্রত্যয়দীপ্ত ও অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার এক শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব মৈত্রী শান্তি কামনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের এই আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যুবলীগ করলে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করা যায় এমন মন্তব্য করে রিজভী বলেন, আমাদের শেখ হাসিনা নির্দেশ দেন পুলিশ পারমিশন নিতে হয়, কিভাবে চলতে হবে, সমাবেশ করতে হবে, এ বিষয়ে পুলিশ পারমিশন নিতে হয়। তিনি বলেন, আমরা গণতন্ত্রকামী মানুষ, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ্ত হও, সেই অন্তরেই আলো নিয়ে আমরা চলি। আমরা বলতে চাই, সেই চলায় কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করলে তার প্রতিবাদ করা ন্যায়সঙ্গত। সরকার জোর করে ক্ষমতায় বসে আছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, স্বাধীনতা কেড়ে নিয়েছেন, হাঁটা চলার পথ বন্ধ করে দিয়েছেন। শুভ দিনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রত্যেককে বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজয়কান্তি সরকার, আব্দুস সালাম ঢাকা বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির 15 দিনের কর্মসূচির ঘোষণা। দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী 28 মে থেকে 11 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে আছে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তবক অর্পণ, সকাল 6টায় দলীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মহানগর ও উত্তর দক্ষিণের দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং 28 মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা, 31 মে নয়াপল্টনে দোয়া মাহফিল। এছাড়া আছে মহানগর জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, স্বরচিত্র, কবিতা পাঠ এবং বইমেলা প্রদর্শনী প্রভৃতি বিএনপির প্রতিটি সংগঠনের আলাদা আলাদা করে কর্মসূচি করবে। মহানগর উত্তর ও দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে রাখার জন্য আগামী 28 মে থেকে 11 জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ওবায়দুল কাদের। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের পবিত্র উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ ধর্ম অবলম্বী সহ দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই এক অবিস্মরণীয় দিন নয়, অন্যান্য ধর্ম অবলম্বীদের কাছে দিনটি তাৎপর্য ও গুরুত্ব বহন করে। এই দিনে একই সঙ্গে 3টি স্মরণীয় ঘটনা ঘটে, ফলে এটিকে ত্রিস্মৃতি বিজড়িত তিথি বলা হয়। এই তিথিতে সর্বজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সেতুমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের জীবন দর্শন আমাদেরকে মহৎ জীবনের সন্ধান দেয়। আমরা আমাদের নির্লোভ, নির্মোহ এবং নিরঅহংকার হতে অনুপ্রেরণা যোগায়। সংকটে স্থিরচিত্রের সমাধানে পথ অনুসন্ধানের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধের নির্দেশিত বাণীগুলোকে মানবতার জীবনকে অর্থবহ করে তোলার ক্ষেত্রে অপরিহার্য। সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, গৌতম বুদ্ধের জ্ঞান, শান্তি ও সম্প্রীতি ও অসহিংসতার দর্শন নিয়ে আমাদের সকলকে জীবন পরিপূর্ণ হোক। একই সঙ্গে তিনি গৌতম বুদ্ধের বাণীর মর্মার্থ ধরন তুলে ধরেন এবং ভেদাভেদ ভুলে মনের পঙ্কিলতা দূর করে এক কাতারে সামিল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য অভিজাত
শোভাযাত্রা শামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এদিকে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশান বাসভবনে ফিরোজায় দেখা করতে যান তিনি। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাত ৯টার দিকে বেরিয়ে আসেন তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলেন মহাসচিব। এখন তার অবস্থা আগের থেকে ভালো রয়েছে। চলতি মাসের শুরুতে ওমরা করতে যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওমরা করে আসার পরে আজ আবার দেখা করতে যান তিনি। এদিকে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের সভা। আগামীকাল বৃহস্পতিবার ২৩শে মে কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ৭ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে। সূত্র বলছে, ১৪ দলের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে। এদিকে এমপি আনোয়ারুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। সংসদ সদস্য ও ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ২২শে মে দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার সকালে কলকাতায় অভিজাত এলাকা নিউ টাউনের সঞ্জিতা গার্ডেন থেকে আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। এর আগে ১১ই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের চিকিৎসা করতে ভারতে যান। সেখানে কলকাতার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান নেন। ২৩শে মে স্থানীয় সময় বেলা ১:৩০টার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনোয়ারুল আজিম। সন্ধ্যায় ফিরবেন বলে জানালেন এবং তিনি আর ফেরেননি। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউ টাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়। আওয়ামী লীগের ৩ বারের এমপি ছিলেন আনোয়ারুল আজিম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের এমপি যথাযথভাবে ইমিগ্রেশন পার হয়ে ভারতে গিয়েছিলেন। যাওয়ার পর তার কোনো খোঁজখবর পাচ্ছি না। সরকার সব এজেন্সি এটা নিয়ে কাজ করছে। এনএসআই, এসবি, পুলিশও কাজ করছে। ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা নিয়ে কাজ চলছে। আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনেছি তার মোবাইল ফোনটা বন্ধ আছে। জানা গেছে, একসময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত ছিলেন আনার। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০০৬ সালে ইন্টারপোলের তালিকায় তার নাম ওঠে। ২০০৯ সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে তার নাম প্রত্যাহারের পর এলাকায় ফিরে আগের মতোই কর্মকাণ্ড শুরু করেন তিনি। আনোয়ারুল আজিম আনারের প্রত্যেক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। ২০১৪, ১৮ এবং ২৪-এ টানা ৩ বারের আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, একসময় দক্ষিণ ও পশ্চিম বাংলার চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন এই আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিত পান। আনোয়ারুল আনারের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯টিরও বেশি মামলা ছিল।